প্রত্যেককে স্বাগত। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের হাতের প্রিন্টারটা যখন এত সুন্দরভাবে লাইনের পর লাইন ছাপে, কিংবা ধরুন একটা রোবোটিক হাত ঠিকঠাক জিনিসটা তুলে নির্দিষ্ট জায়গায় রাখে? হুম এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে কিছু ছোট অথচ দারুণ কাজের মোটর। ঠিক, এগুলোই হলো ফ্র্যাকশনাল হর্স পাওয়ার বা এফএইচপি মোটর। আজ আমরা ইলেকট্রিক্যাল টেকনোলজির কিছু টেক্সটবুক ঘেটে, মানে সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই মোটরগুলোর ভেতরে একটু উকি দেব। চেষ্টা করব এদের কাজগুলো সহজভাবে বুঝতে। একদম। এই ছোট মোটরগুলো কিন্তু প্রযুক্তির জগতে মানে বিশাল ভূমিকা রাখে। আজকের এই আলোচনায় আমরা দেখব ধরুন স্টেপার, রিলাক্টেন্স, সার্ভো আর সুইচড রিলাক্টেন্স মোটর। এরা কিভাবে কাজ করে। এদের বৈশিষ্ট্যগুলো কি আর কোথায় বা এদের ব্যবহার করা হয়, তাই তো? হ্যাঁ, চলুন শুরু করা যাক। টেক্সটবুকের জ্ঞানকে একটু অন্যভাবে আলোচনার মধ্যে দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে তাহলে স্টেপার মোটরের কথায় আসি। এর নামটা শুনলেই মনে হয় যেন ধাপে ধাপে চলে। ঠিক তাই। এর নামের মধ্যে এর কাজের ধরনটা লুকিয়ে আছে। এটা আসলে একটা ডিজিটাল ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস। ডিজিটাল মানে? মানে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল পালস পেলে এর শ্যাফটটা একটা নির্দিষ্ট মাপে একটা নির্দিষ্ট কোণে ঘুরে যায়, একদম গুনে গুনে। এর প্রধানত দুটো ধরন আছে, ভ্যারিয়েবল রিল্যাক্টেন্স মানে ভিআর আর পার্মানেন্ট ম্যাগনেট বা পিএম। ও আচ্ছা। ভিআর মোটরের ক্ষেত্রে যখন স্টেটার কয়েলগুলোতে পর্যায়ক্রমে পাওয়ার দেয়া হয়, তখন রোটারের দাঁতগুলো সবচেয়ে কম ম্যাগনেটিক বাধার পথে, মানে যেখানে রিল্যাক্টেন্স সবচেয়ে কম, সেখানে এসে দাঁড়ায়। এভাবে ধাপে ধাপে ঘোরে। অনেকটা যেন ঘড়ির সেকেন্ডের কাঁটা, তাই না? টিকটিক করে এগোচ্ছে। আচ্ছা, এর স্টেপ অ্যাঙ্গেল মানে প্রতি ধাপে কতটা ঘুরবে সেটা কি স্থির? হ্যাঁ, সেটা নির্ভর করে মোটরের ভেতরের ফেজ সংখ্যা আর রোটারের দাঁতের সংখ্যার ওপর। একটা সূত্র আছে, 360 ডিগ্রি ভাগ ফেজ সংখ্যা গুণ রোটারের দাঁত সংখ্যা। মানে যত বেশি ফেজ বা দাঁত, তত ছোট ছোট ধাপে ঘুরবে। বুঝলাম। তার মানে খুব সূক্ষ্ম নিয়ন্ত্রণ সম্ভব। একদম। আর এর একটা জরুরি বৈশিষ্ট্য হল কম গতিতে এর টর্ক মানে ঘোরানোর ক্ষমতা বেশ ভালো থাকে। কিন্তু গতি বাড়ালে মানে পালস রেট বাড়ালে ওই ম্যাগনেটিক ফিল্ডগুলো ঠিকমতো তৈরি হওয়ার সময় পায় না, তাই টর্ক কিছুটা কমে যায়। সেই জন্যই কি প্রিন্টার বা ডিস্ক ড্রাইভে এগুলো ব্যবহার হয়, যেখানে খুব নিখুঁত পজিশনিং দরকার? ঠিক ধরেছেন। প্রিন্টার, ডিস্ক ড্রাইভ, রোবোটিক্স, অটোমেশন সিস্টেম, এই সব জায়গায় এর ব্যবহার খুব বেশি। তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা হলো, স্টেপার মোটরের কোন বৈশিষ্ট্য একে ডিজিটাল নিয়ন্ত্রণের জন্য এতটা উপযুক্ত করে তোলে। আচ্ছা, এবার একটু অন্য ধরনের মোটরের কথা ভাবি। ধরুন এমন একটা যন্ত্র যেখানে একটানা স্থির গতি দরকার, যেমন পুরনো দিনের রেকর্ড প্লেয়ার বা কারখানার টাইমার। হ্যাঁ, সেখানে তো আর স্টেপ মিলিয়ে চলার দরকার নেই। এই ধরনের কাজের জন্য আছে রিলাক্টেন্স মোটর। রিলাক্টেন্স মোটর, এটার মজার ব্যাপার হলো এর রোটারে কোনো ওয়াইন্ডিং লাগে না, বা বাইরে থেকে ডিসি পাওয়ার দেওয়ারও দরকার হয় না, মানে এক্সাইটেশন লাগে না। তাও এটা সিঙ্ক্রোনাস গতিতে ঘোরে। ঠিক, সিঙ্ক্রোনাস স্পিড মানে স্টেটরের ঘোরানো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে একদম তাল মিলিয়ে ঘোরে। কিন্তু কিভাবে? ডিসি এক্সাইটেশন ছাড়া? কারণটা হলো এর রোটারের গঠন। রোটারটা একটু অন্যরকমভাবে তৈরি, মানে অপ্রতিসম বা আনসিমেট্রিক্যাল। যখন স্টেটরে ঘোরানো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, রোটারটা সবসময় চেষ্টা করে নিজেকে এমনভাবে সাজিয়ে নিতে যাতে ম্যাগনেটিক ফিল্ডের পথটা সবচেয়ে সহজ হয়, মানে যেখানে রিলাক্টেন্স সবচেয়ে কম। ওহ, অনেকটা যেন কম্পাসের কাঁটা সবসময় উত্তর দিকে মুখ করে থাকতে চায়, সেই রকম। একদম ওই রকম। এই যে সর্বনিম্ন রিলাক্টেন্সের দিকে যাওয়ার প্রবণতা, এটাই রোটারকে ঘোরায়। এই টর্ককেই বলে রিলাক্টেন্স টর্ক। ইন্টারেস্টিং। আচ্ছা, এটা তো সিঙ্ক্রোনাস গতিতে ঘোরে বললেন, কিন্তু লোড থাকলে কি একটু পিছিয়ে পড়ে? হ্যাঁ, লোডের জন্য রোটারটা স্টেটরের পোল থেকে সামান্য পিছিয়ে থাকে। এই কোণটাকেই টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল বলে। এর প্রধান সুবিধা হলো এর গঠনটা বেশ সরল আর গতিটা একদম স্থির থাকে। তাই টাইমার, রেকর্ডিং যন্ত্র, ফোনোগ্রাফ এসবে ব্যবহার হয়। তাহলে এর মূল ব্যাপারটা হলো অপ্রতিসম রোটর আর সর্বনিম্ন রিলাক্টেন্সের দিকে টান। মনে রাখার প্রশ্নটা তাহলে এমন হতে পারে, রিলাক্টেন্স মোটর কেন ডিসি এক্সাইটেশন ছাড়াই সিঙ্ক্রোনাস গতিতে চলতে পারে?
বেশ, এবার ধরুন এমন পরিস্থিতি যেখানে শুধু স্থির গতি বা ধাপে চলা নয়, দরকার খুব দ্রুত আর খুব নিখুঁতভাবে মোটরের অবস্থান বা গতি নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, যেমন ধরুন একটা আধুনিক রোবোটিক আর্ম যেটাকে মিলিমিটার মেপে চলতে হয়, বা কোনো বিমানের ডানার ফ্ল্যাপ কন্ট্রোল। ঠিক সেইখানেই আসে সার্ভো মোটর। সার্ভো মোটর কিন্তু শুধু একটা মোটর নয়, এটা আসলে একটা পুরো সিস্টেম। সিস্টেম মানে? মানে মোটরের সাথে একটা ফিডব্যাক ডিভাইস থাকে, যেমন ধরুন একটা এনকোডার, যেটা মোটরের অবস্থান বা গতি ক্রমাগত মাপে। আর থাকে একটা কন্ট্রোলার, যেটা ওই ফিডব্যাক দেখে মোটরকে নির্দেশ দেয়। এটা ডিসি বা এসি দু রকমেরই হতে পারে। ডিসি সার্ভো মোটরের বৈশিষ্ট্য কি? ডিসি সার্ভো মোটর, যেগুলো প্রায়শই পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের মতো হয়, সেগুলোর স্পিড টর্ক বৈশিষ্ট্যটা বেশ সরল রৈখিক। মানে স্পিডের সাথে টর্কের সম্পর্কটা বোঝা সহজ, নিয়ন্ত্রণ করাও সহজ। আর এসি সার্ভো মোটর? এসি সার্ভো মোটরের ক্ষেত্রে রোটরের কন্ডাক্টর বারগুলোতে রেজিস্ট্যান্স বা রোধটা একটু বেশি রাখা হয়। এর ফলে কি হয়, ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনে এটা খুব তাড়াতাড়ি সাড়া দিতে পারে, মানে রেসপন্স টাইম খুব কম। ও, মানে খুব দ্রুত অ্যাকশন নিতে পারে। একদম। এদের মূল শক্তিই হলো এই দ্রুত রেসপন্স আর দরকার অনুযায়ী বেশ ভালো টর্ক দেওয়ার ক্ষমতা। তাই রোবটিক্স, সিএনসি মেশিন বা যে কোনো অটোমেটেড কন্ট্রোল সিস্টেমে এদের জুড়ি মেলাভার। তাহলে সার্ভো মোটরের মূল কাজটাই হলো নিখুঁত আর দ্রুত নিয়ন্ত্রণ। প্রশ্নটা তাহলে দাঁড়াচ্ছে, সার্ভো মোটরের মূল উদ্দেশ্য বা প্রধান কাজ কি? আচ্ছা, এবার শেষটা আসি, সুইচড রিলাক্টেন্স বা এসআর মোটর। এর সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটা জানেন? কোনটা? এর রোটরটা। রোটরে কোনো ওয়াইন্ডিং নেই, কোনো ব্রাশ নেই, কোনো স্লিপ রিং নেই, কিচ্ছু না। একদম নিরেট লোহার চাকতির মতো, খাঁচ কাটা। তাই নাকি? তার মানে তো এটা ভীষণ মজবুত হওয়ার কথা। ঠিক তাই। এটাই এর সবচেয়ে বড় সুবিধা। খুব রোবাস্ট, মানে সহজে খারাপ হয় না, আর খুব নির্ভরযোগ্য। এর কাজের ধরনটা কিছুটা ভিআর স্ট্যাপার মোটরের মতো। মানে স্টেটার পোলগুলোকে পর্যায়ক্রমে পাওয়ার দিয়ে রোটরকে ঘোরানো হয়। কিন্তু এর কন্ট্রোল সিস্টেমটা বেশ আলাদা এবং অনেক উন্নত। তাহলে তো এর পারফরমেন্সও ভালো হওয়ার কথা। হ্যাঁ, এর এফিসিয়েন্সি বেশ ভালো, গঠন খুবই মজবুত, আর বেশ হাই স্পিডেও চলতে পারে। বাহ! কিন্তু নিশ্চয়ই কিছু অসুবিধাও আছে। হ্যাঁ, সামান্য কিছু তো আছেই। যেমন ধরুন, এর কন্ট্রোল সিস্টেমটা একটু জটিল হতে পারে, আর চলার সময় সামান্য আওয়াজ বা টর্কে একটু রিপল, মানে হালকা ওঠানামা থাকতে পারে। কিন্তু তাও এর ব্যবহার বাড়ছে বলছেন। হ্যাঁ, এর ড্রাইভটা খুব ফ্লেক্সিবল। মানে বিভিন্ন গতিতে একে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য নতুন নতুন অনেক অ্যাপ্লিকেশনে এর ব্যবহার বাড়ছে। তাহলে এর মূল ব্যাপারটা হলো এর সরল অথচ মজবুত রোটরের গঠন। মনে রাখার প্রশ্ন, সুইচড রিলাক্টেন্স মোটরের রোটরকে কী জিনিস এত মজবুত করে তোলে? তাহলে আজ আমরা এই যে 4 ধরনের এফএইচপি মোটর নিয়ে আলোচনা করলাম, স্টেপার, রিলাক্টেন্স, সার্ভো আর সুইচড রিলাক্টেন্স, দেখলাম যে এরা প্রত্যেকেই নিজ নিজ বৈশিষ্ট্যের জোরে প্রযুক্তির কত বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। একদম। বাইরে থেকে দেখতে হয়তো ছোট, কিন্তু এদের কাজগুলো দেখুন। প্রিন্টার থেকে শুরু করে জটিল রোবটিক্স বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পর্যন্ত এদের অবদান বিশাল। ঠিক। আর এখানেই একটা প্রশ্ন মনে আসছে, এই যে ইলেকট্রনিক্স আর কন্ট্রোল সিস্টেম প্রতিনিয়ত উন্নত হচ্ছে, হ্যাঁ, যেমনটা আমরা এসআর মোটর বা এসি সার্ভোর ক্ষেত্রে দেখলাম, তাতে ভবিষ্যতে এই এফএইচপি মোটরগুলোর ডিজাইন, এদের ক্ষমতা, এদের প্রয়োগের ক্ষেত্র, এগুলো আর কতটা বদলে যাবে কি মনে হয়? সেটাই ভাবনার বিষয়। হয়তো আমরা ভবিষ্যতে আরও ছোট, আরও শক্তিশালী, আরও বুদ্ধিমান মোটর দেখতে পাব, যা আজকের অনেক ধারণাকেই পাল্টে দেবে। একদম। আজকের আলোচনা থেকে এটা নিশ্চয়ই স্পষ্ট হয়েছে যে অটোমেশন, রোবটিক্স, ইলেকট্রিক ভেহিকল বা ভবিষ্যতের যে কোনো প্রযুক্তিতে যদি উদ্ভাবন করতে হয়, তাহলে এই আপাতদৃষ্টিতে সাধারণ মোটরগুলোর কার্যপ্রণালী বোঝাটা কতটা জরুরি। এই মৌলিক জ্ঞানটাই কিন্তু আপনাদের ভিত তৈরি করে দেবে। ঠিক তত্ত্বের সঙ্গে এই ব্যবহারিক জ্ঞানের মেলবন্ধনটাই আসল। তাই। ক্রমাগত শিখতে থাকুন, প্রশ্ন করতে থাকুন, আর এই জ্ঞানকে নতুন কিছু তৈরি করার কাজে লাগানোর চেষ্টা করুন। আপনাদের সামনে কিন্তু সত্যি অপার সম্ভাবনা অপেক্ষা করছে।